হ্যালো স্টুডেন্টস, আজকে আরেকটি ইংলিশ অনার্সের ইম্পর্টেন্ট ক্লাস। তোমাদের ডিএসসি 3 সেমিস্টার 3 এর ফার্স্ট টপিক নিয়ে, ডিএসসি 3 পেপারের ফার্স্ট টপিক নিয়ে, ফার্স্ট ড্রামা নিয়ে আজকের ক্লাসে ইন্ট্রোডাকশন ক্লাস করিয়ে দিতে চলেছি। আজকে আমাদের সেমিস্টার 3 ক্যালকাটা ইউনিভার্সিটির নিউ সিলেবাসের আলোচনার বিষয় হলো দ্য মার্চেন্ট অফ ভেনিস বাই উইলিয়াম শেক্সপিয়ার। ইট ইজ নট অনলি ইন সেমিস্টার 3 or থার্ড সেমিস্টার, এটা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাজ আ টেক্সট রয়েছে। ইভেন এলএলবিতেও কিন্তু এই মার্চেন্ট অফ ভেনিস পড়তে হয়। অন্যান্য বিভিন্ন ক্লাসেও আমি মার্চেন্ট অফ ভেনিস পড়িয়েছি। যাই হোক, আজকে কিন্তু এই মার্চেন্ট অফ ভেনিসের বিষয়ে আমি একটা সহজ সরল ইন্ট্রোডাকশন ক্লাস করাতে চলেছি। এই ইন্ট্রোডাকশন ক্লাসটা করার পরে তোমার এই পুরো ড্রামাটা সম্পর্কে একটা আউটলাইন স্কেচ তৈরি হবে মাইন্ডের মধ্যে। আমি খুব সহজভাবে, যেগুলো না জানালে নয় সেগুলো তোমাদেরকে জানাবো। সহজ সরলতা আমার ক্লাসের বৈশিষ্ট্য। তোমরা জানো, কোনো বিষয় জটিল করতে আমি পছন্দ করি না। যে বিষয়গুলো আমাদের না জানলে কোয়েশ্চেন আনসার লিখতে প্রবলেম হবে, এই ক্লাসে আমি সেই বিষয়গুলোই শুধু জানাবো। তোমাদের কাছে অলরেডি এই পয়েন্টসগুলো কিন্তু লেখা রয়েছে। আর যারা তোমরা প্রথমবার আমাকে ভিডিওতে দেখছো, আমার এই চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছো, তাদের জন্য একটু বলে রাখি, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন টপিকের লাইভ ক্লাস, আমার ক্লাস, এই ক্লাসগুলো আপলোড করতে থাকি, যাতে করে তোমরা যারা অনলাইনে ক্লাস করছো তারা কিছুটা হলেও উপকৃত হতে পারে। তাই যদি আমার এই ক্লাসটা সম্পূর্ণ করার পর তোমার কিছুটাও উপকৃত হয়েছো মনে হয়, কিছুটা ভ্যালুয়েবল মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো এবং একটা কমেন্ট করতে ভুলো না তোমার কেমন লাগছে এই ক্লাসটা, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং একটা লাইক কিন্তু এই ভিডিওটা পেতেই পারে। ঠিক আছে? এবং যদি তোমরা কেউ আমার এই ক্লাস করে তার ভালো লাগে, যদি আমার কাছে অনলাইন বা অফলাইন টিউশন নিতে চাও অথবা নোটস পেতে চাও আমার কাছ থেকে, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই বিনা দ্বিধায় যোগাযোগ করতে পারো। তাহলে আজকে আমরা জেনে নেব আমাদের টপিক দ্য মার্চেন্ট অফ ভেনিস বাই উইলিয়াম শেক্সপিয়ার। ফার্স্ট পয়েন্ট কি আলোচনা করব? প্রথমেই আলোচনা করব অ্যাবাউট দ্য ড্রামাটিস্ট। শেক্সপিয়ার সম্পর্কে সব থেকে ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা এই ড্রামা রিলেটেড, সেগুলো আমরা জেনে নেব এই ফার্স্ট পয়েন্টে অ্যাবাউট দ্য ড্রামাটিস্ট। অল্প কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেব কি ইম্পর্টেন্ট দরকার এই টেক্সটের কোয়েশ্চেন লেখার জন্য। তার পরবর্তীতে পাবলিকেশন হিস্ট্রি, কবে কোথায় পাবলিশড হয়েছিল শেক্সপিয়ারিয়ান এই দ্য মার্চেন্ট অফ ভেনিস, এই ইম্পর্টেন্ট ড্রামাটি। নেক্সট আমরা আলোচনা করব অ্যাবাউট দ্য টাইম, সেই সময় সম্পর্কে, শেক্সপিয়ারিয়ান টাইম সম্পর্কে, এই ড্রামার প্রেক্ষাপট সম্পর্কে। ঠিক আছে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, প্যারাগ্রাফ। টাইটেল অফ দ্য ড্রামা। নেক্সট আমরা আলোচনা করব কেন মার্চেন্ট অফ ভেনিস নামকরণ করা হয়েছে। হু ইজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, হু ইজ দ্য মার্চেন্ট, সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব এই টাইটেল সেকশন। তার পরবর্তীতে আমরা জানব সমস্ত ক্যারেক্টার সম্পর্কে। তোমরা জানো, একটা ড্রামার ক্ষেত্রে ক্যারেক্টার্স গুলো যতক্ষণ না তোমরা ডিটেলসে বুঝতে পারবে কোন কোন চরিত্র রয়েছে এই ড্রামাতে, ততক্ষণ পর্যন্ত ড্রামাটা বোঝা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য আমি প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে এক দু লাইনে ব্রিফ একটা ইন্ট্রোডাকশন দেব। মেজর ক্যারেক্টার্স, মাইনর ক্যারেক্টার, সমস্ত ক্যারেক্টারগুলো এই ক্যারেক্টার সেগমেন্টে আমরা আলোচনা করব। নেক্সট আলোচনা করব ড্রামার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট ডিটেল সামারি, অ্যাক্ট ওয়াইজ, সিন ওয়াইজ ডিটেল সামারি, যে সামারিটার দ্বারা
তোমার ওভারঅল ড্রামাটা সম্পর্কে একটা কিন্তু আইডিয়া তৈরি হয়ে যাবে। তার পরবর্তীতে তুমি যদি ড্রামাটা পড়তে পারো তো খুব ভালো কথা, সবার পক্ষে পড়া সম্ভব হয় না, কিন্তু এই ড্রামার সামারিটা থেকেই তোমার কাছে ড্রামাটা ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা আমাকে আরও জানিও, তোমরাও জানিও যদি এই ড্রামাটা সম্পর্কে ডিটেলস সামারি অ্যাক্ট ওয়াইজ সিন ওয়াইজ যেটা আলোচনা করব তারপরেও যদি ডিটেলসে জানার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, তোমরা আমাকে বলো, তাহলে কিন্তু আমি আরেকটা ক্লাস ডিটেলস সামারি সম্পর্কে তোমাদের করিয়ে দেবো। তাহলে এখন তোমরা রেডি তো আজকের এই ইন্ট্রোডাকশন ক্লাস দ্য মার্চেন্ট অফ ভেনিস বাই উইলিয়াম শেক্সপিয়ার এর পড়ার জন্য? চলো তাহলে জেনে নেওয়া যাক উইলিয়াম শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিস। খুব ডিটেলসে আমরা আলোচনা করতে চলেছি এই ক্লাসটা কিন্তু খুব মন দিয়ে শুনতে চেষ্টা করো। প্রথমেই আমরা অ্যাবাউট দ্য ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কথা জেনে নিই, তার পরবর্তীতে আমরা যাব পরবর্তী সেকশনে এবং লাস্টে আমরা প্রত্যেকটা অ্যাক্ট ওয়াইজ সিন ওয়াইজ খুব ডিটেলসে এই ক্লাসে আলোচনা করব। একটা দারুণ নলেজ তোমার এই ড্রামা সম্পর্কে হয়ে যাবে ক্লাসটা কমপ্লিট করো। ফার্স্টে দেখো, উইলিয়াম শেক্সপিয়ার একজন প্রখ্যাত ইংরেজ নাট্যকার এবং কবি ছিলেন, যিনি তার নাটক এবং কবিতার জন্য বিশ্বব্যাপী পরিচিত। তিনি 1564 সালে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভেনে জন্মগ্রহণ করেন এবং 1616 সালে মৃত্যুবরণ করেন। শেক্সপিয়ারের কাজগুলি তার জটিল ভাষা, চরিত্রায়ন, গভীর মানবিক অভিজ্ঞতা প্রভৃতির জন্য বিশিষ্ট হয়ে রয়েছে। তার প্রধান কাজগুলির মধ্যে হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ, রোমিও অ্যান্ড জুলিয়েট ইত্যাদি প্রচণ্ড গুরুত্বপূর্ণ কিছু ড্রামা। শেক্সপিয়ারের কাজগুলি আধুনিক সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তিনি সাহিত্যে একটি নতুন যুগের সূচনা করেছিলেন এটা বলাই যেতে পারে। পরবর্তী আমরা পাবলিকেশন হিস্ট্রি সম্পর্কে অল্প কিছু কথাবার্তা জানবো। মার্চেন্ট অফ ভেনিস প্রথম প্রকাশিত হয় 1600 সালে। এটি শেক্সপিয়ারের অন্যতম জনপ্রিয় একটি নাটক এবং আজও প্রায়শই বিভিন্ন জায়গায় মঞ্চস্থ করা হয় এবং যেমনভাবে তোমাদের সিলেবাসে এই নাটকটি রয়েছে, বিভিন্ন জায়গায় ইভেন LLB লয়ের সিলেবাসেও কিন্তু এই নাটকটা রয়েছে এবং বিভিন্ন অন্যান্য ইউনিভার্সিটিতেও কিন্তু এই মার্চেন্ট অফ ভেনিস পড়ানো হয়। সুতরাং বুঝতেই পারছো নাটকটি কত ইম্পর্টেন্ট। নাটকটি ভেনিসের বণিক অ্যান্টোনিও এবং ইহুদি ঋণদাতা সাইলকের কাহিনী নিয়ে লেখা হয়েছে। দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকটি তার প্রকাশনার পর থেকে সাহিত্য সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে এবং এটি আধুনিক সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ নাটক হিসাবে আজও বিবেচিত হয়। অ্যাবাউট দ্য টাইম, সেই সময়ের ইতিহাস সম্পর্কে, সেই সময় সম্পর্কে যদি দু একটা কথা বলতে হয় তাহলে বলতে হবে গল্পটির প্রেক্ষাপট রেনেসাঁ যুগের ভেনিসে। এই সময়ের মধ্যে ভেনিস একটি সমৃদ্ধ বাণিজ্যিক ফিল্ড ছিল এবং সমাজে ইহুদিদের প্রতি বিদ্বেষমূলক মনোভাবও এই সময় বিদ্যমান ছিল। শেক্সপিয়ার তার নাটকে এই সময়ে সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতির একটি বাস্তবসম্মত চিত্র তুলে ধরেছেন। গল্পের মধ্যে উল্লেখিত স্থানগুলি এবং ঘটনাগুলি সেই সময় ভেনিসের জীবন এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। পরবর্তীতে আমরা সামারি জানবো, যদিও সামারিটা তোমাদের খুব শর্টেই লিখিয়েছি, কিন্তু আমরা জানবো খুব বড় করে, যতটা ডিটেলসে বলা সম্ভব প্রত্যেকটা অ্যাক্ট ওয়াইজ সিন ওয়াইজ আমি আলোচনা করব। সুতরাং আলোচনাটা খুব মন দিয়ে শোনো, একদম রেডি হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি। দেখো তাহলে প্রথমে আমরা দেখতে পাই অ্যাক্ট 1 সিন 1-এ যে ঘটনা দেখতে পাই। এই দৃশ্যে আমরা দেখতে পাই যে অ্যান্টোনিও হচ্ছে একজন ভেনিসের ব্যবসায়ী, তার বন্ধুদের সাথে কথা বলছে। অ্যান্টোনিও ও বিষণ্ণ এবং তার বন্ধুরা তাকে উজ্জীবিত করার চেষ্টা করছে। বেসনিও অ্যান্টোনিওর বন্ধু এবং জানায় যে সে পোর্সিয়ার প্রেমে পড়েছে এবং তাকে বিয়ে করতে চায়,
কিন্তু বেসানিওর কাছে পর্যাপ্ত টাকা নেই, তাই সে অ্যান্টোনিওর সাহায্য চায়। অ্যান্টোনিও তার সমস্ত সম্পদ বাণিজ্যের অভিযানে বিনিয়োগ করেছে, তাই সে সাইলকের কাছ থেকে ঋণ নিতে পিছুপা হন না। এই দৃশ্যটি আমাদেরকে অ্যান্টোনিও এবং বেসানিওর বন্ধুত্ব এবং তাদের মধ্যে বিদ্যমান সম্পর্কের একটি ধারণা দেয়। পরবর্তী সিনে আমরা সিন 2 অ্যাক্ট 1-এ দেখতে পাই যে পোর্শিয়া এবং তার পরিচারিকা নেরিসার মধ্যে একটি কথোপকথন। পোর্শিয়া জানায় যে সে তার পিতার ইচ্ছা অনুযায়ী তাকে বিয়ে করতে হবে এবং এমন একজন ব্যক্তিকে যে 3টি সিন্দুকের মধ্যে সঠিক সিন্দুকটি বেছে নেবে। মানে এটি একটি পরীক্ষা ছিল। এই শর্তের কারণে পোর্শিয়া উদ্বিগ্ন এবং তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এই দৃশ্যটি আমাদের পোর্শিয়ার মানসিক অবস্থা এবং তার জীবনের সমস্যাগুলি সম্পর্কে একটা ধারণা দেয়। পরবর্তীতে অ্যাক্ট 1 সিন 3-তে আমরা দেখি যে সাইলক এবং অ্যান্টোনিও ঋণের শর্তাবলী নিয়ে আলোচনা করছে। সাইলক জানায় যে যদি অ্যান্টোনিও সময় মতো ঋণ ফেরত দিতে না পারে তবে সাইলক অ্যান্টোনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেওয়ার অধিকার পাবে। অ্যান্টোনিও এই শর্ত মেনে নেয় এবং শর্তাবলী অনুযায়ী ঋণ গ্রহণ করে। এই দৃশ্যে আমরা সাইলকের কঠোরতা এবং অ্যান্টোনিওর সাহসিকতা সম্পর্কে কিছুটা ধারণা পাই। নেক্সট আমরা চলে যাব অ্যাক্ট 2 সিন 1-এ। এই দৃশ্যে আমরা দেখি মরক্কোর গ্রিস পোর্শিয়ার হাতের জন্য প্রতিযোগিতা শুরু হয়। মানে সেই প্রতিযোগিতা প্রিন্স 3টি সিন্দুকের মধ্যে সঠিক সিন্দুকটি বেছে নেওয়ার চেষ্টা করে যাতে সে পোর্শিয়াকে বিয়ে করতে পারে। এই দৃশ্যটি আমাদেরকে পোর্শিয়ার প্রতি প্রতিযোগিতার যে আকর্ষণ এবং তার শর্তের কঠোরতা সম্পর্কে ধারণা দেয়। পরবর্তী সিন অ্যাক্ট 2 সিন 2। এই দৃশ্যে আমরা দেখি ল্যান্সলট গ্যাব্রো সাইলকের ভৃত্য ও তার মনিবকে ছেড়ে বেসানিওর সাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। গ্যাব্রো ওর এই সিদ্ধান্ত আমাদেরকে সাইলকের কঠোর আচরণ সম্পর্কে কিছুটা ধারণা দেয়। এই দৃশ্যে বেসানিও ও ল্যান্সলটকে তার নতুন চাকর হিসাবে গ্রহণ করে এবং তাকে তার সাথে নিয়ে যায়। এই দৃশ্যটি আমাদেরকে বেসানিওর উদারতা এবং সাইলকের কঠোরতা সম্পর্কে আরও একটু ধারণা দেয়। পরবর্তী সিন অ্যাক্ট 2 সিন 3। এই দৃশ্যে আমরা দেখি জেসিকা সাইলকের কন্যা তার প্রেমিক লরেন্সোর সাথে পালানোর পরিকল্পনা করছে। জেসিকা তার পিতার কঠোর আচরণের কারণে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং এই দৃশ্যটি আমাদেরকে জেসিকার সাহসিকতা এবং তার পিতার কঠোরতা সম্পর্কে ধারণা দেয়। জেসিকার এই সিদ্ধান্ত আমাদেরকে সাইলকের পরিবারের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব সম্পর্কে অবগত করে। পরবর্তী আমরা অ্যাক্ট 2 সিন 4-এ দেখি। এই দৃশ্যে আমরা দেখতে পাই লরেন্সো এবং তার বন্ধু ও প্রেমিকার সাথে পালানোর পরিকল্পনা করছে। তারা একটি পরিকল্পনা তৈরি করে যাতে জেসিকা তার পিতার বাড়ি থেকে পালিয়ে যেতে পারে। এই দৃশ্যটি আমাদের লরেন্সো তার বন্ধুদের বুদ্ধিমত্তা ও সাহস সম্পর্কে একটা ধারণা দেয়। অ্যাক্ট 2 সিন 5। এই দৃশ্যে আমরা দেখি সাইলক তার বাড়ি থেকে বাইরে যাচ্ছে এবং জেসিকাকে বাড়ির দায়িত্বে রেখে যাচ্ছে। সাইলক তার বাড়ির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং জেসিকার সতর্কতা সম্পর্কেও উদ্বিগ্ন থাকে এবং তাকে সতর্ক করে দেয়, কিন্তু জেসিকা তার পিতার বাড়ি থেকে পালানোর পরিকল্পনা অলরেডি করেছে। এই দৃশ্যটি আমাদের সাইলকের কঠোরতা এবং জেসিকার সাহসিকতা সম্পর্কে ধারণা দেয়। নেক্সট আমরা অ্যাক্ট 2 সিন 6-এ দেখি যে লরেন্সো এবং তার বন্ধুরা জেসিকাকে সাইলকের বাড়ি থেকে উদ্ধার করে এবং তারা একসাথে পালিয়ে যায়। জেসিকা একটি পুরুষের ছদ্মবেশ ধারণ করে এবং তার পিতার বাড়ি থেকে পালিয়ে যায়। এই দৃশ্যে আমরা দেরকে জেসিকার সাহসিকতা এবং লরেন্সোর প্রতি তার ভালোবাসার সঠিক অনুমান করতে পারি।
নেক্সট অ্যাক্ট 2 সিন 7-এ আমরা দেখি যে মরক্কোর প্রিন্স পোর্শিয়ার হাতের জন্য বা পোর্শিয়াকে বিয়ে করার জন্য 3টি সিন্দুকের মধ্যে সঠিক সিন্দুকটি বেছে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই সঠিক সিন্দুকটি বেছে নিতে ব্যর্থ হয় এবং পোর্শিয়াকে বিয়ে করতে পারে না। এই দৃশ্যে আমরা পোর্শিয়ার শর্তের কঠোরতা এবং প্রতিযোগিতার কঠিনতা সম্পর্কে জানতে পারি। অ্যাক্ট 2 সিন 8 এই দৃশ্যে আমরা দেখি সোলারিনো এবং সোলেরিনো ও সাইলকের বাড়ি থেকে জেসিকার পালানোর ঘটনা নিয়ে আলোচনা করছে এবং তারা সাইলকের ক্রোধ এবং দুঃখের কথা বলে। এই দৃশ্যটি আমাদেরকে সাইলকের মানবিক অবস্থা সম্পর্কে কিছুটা দেখায়। অ্যাক্ট 2 সিন 9 এখানে আমরা দেখি যে আরগনেসের প্রিন্স পোর্শিয়ার কে বিয়ে করার জন্য 3টি সিন্দুকের মধ্যে সঠিক সিন্দুকটি বেছে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই সঠিক সিন্দুকটি বেছে নিতে ব্যর্থ হয় এবং পোর্শিয়াকে বিয়ে করতে পারে না। পরবর্তী সিন অ্যাক্ট 3-তে এবার আমরা প্রবেশ করছি এবং সিন 1-এ আমরা দেখছি যে সাইলক তার কন্যার পালিয়ে যাওয়ার ঘটনায় ক্রুদ্ধ হয়ে উঠেছে। সোলেনিও এবং সোলারিনো সাইলকের ক্রোধ এবং দুঃখ নিয়ে আলোচনা করছে। আবারও সাইলক জানায় যে অ্যান্টোনিওর জাহাজ ডুবে গেছে এবং তার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়েছে। সাইলক তার ঋণের শর্ত অনুযায়ী অ্যান্টোনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কাটার জন্য প্রতিজ্ঞা করে। অ্যাক্ট 3 সিন 2 এই দৃশ্যে আমরা দেখতে পাই যে বেসনীয় পোর্শিয়ারকে বিয়ে করার জন্য 3টি সিন্দুকের মধ্যে সঠিক সিন্দুকটি বেছে নিয়েছে। বেসনীয় সঠিক সিন্দুকটি বেছে নিয়ে পোর্শিয়াকে বিয়ে করতে সক্ষমও হয়। এই সিনে তারা একসাথে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করে এবং তাদের প্রেমের সম্পর্ক আরও গভীর হয়। পোর্শিয়া এবং বেসনীয় একে অপরের প্রতি তাদের ভালোবাসার কথা জানায় এবং তাদের জীবনে সুখের জন্য প্রতিজ্ঞা করে। অ্যাক্ট 3 সিন 3 এই সিনে আমরা দেখি অ্যান্টোনিও এবং সাইলকের মধ্যে ঋণের শর্তাবলী নিয়ে বিতর্ক হচ্ছে। সাইলক অ্যান্টোনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কাটার দাবি জানাচ্ছে এবং অ্যান্টোনিও তাকে অনুরোধ করছে, কিন্তু সাইলক তার দাবিতে অনড় থাকে। এই দৃশ্যটি আমাদের সাইলকের কঠোরতা এবং অ্যান্টোনিওর দুরবস্থা সম্পর্কে ধারণা দেয়। অ্যাক্ট 3 সিন 4-এ আমরা দেখতে পাই পোর্শিয়া এবং নারিসা পুরুষের ছদ্মবেশে ধারণ করে এবং ভেনিসে যাত্রা করেছে যাতে তারা অ্যান্টোনিওর বিচারককে বিচার সভায় আসতে পারে। পোর্শিয়া এবং ন্যারিসার এই পরিকল্পনা আমাদেরকে তাদের বুদ্ধিমত্তা সাহসিকতার একটি চিত্র দেয়। পোর্শিয়া জানায় যে সে তার স্বামীর বন্ধু যে তাদের বিয়ে হওয়ার জন্য এতটা সাহায্য করেছিল অ্যান্টোনিওকে সাহায্য করতে যাবে এবং তার জীবনের প্রতিকূল পরিস্থিতিতে তার সঙ্গে থাকবে। অ্যাক্ট 3 সিন 5-এ আমরা দেখতে পাই লরেন্জো এবং জেসিকা বেলমন্টে পোর্শিয়ার বাড়িতে অবস্থান করছে এবং তারা তাদের ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করছে। লরেন্জো এবং জেসিকার এই সম্পর্ক আমাদেরকে তাদের প্রেম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা দেয়। অ্যাক্ট 4-এ এবার আমরা প্রবেশ করতে চলেছি। খুব মন দিয়ে একদম শেষ দিকে পৌঁছে গেছি, দেখতে শুরু করো। অ্যাক্ট 4 সিন 1 এই দৃশ্যে আমরা দেখি সাইলক এবং অ্যান্টোনিওর বিচার ভেনিসের আদালতে হচ্ছে। সাইলক তার দাবি অনুযায়ী অ্যান্টোনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কাটার দাবি করছে। পোর্শিয়া ছদ্মবেশে আইনজ্ঞ আইনজীবী হিসাবে আদালতে উপস্থিত হয় এবং সাইলকের দাবির বিরুদ্ধে যুক্তি দেয়। পোর্শিয়া এই যুক্তি দেয় যে শর্ত অনুযায়ী সাইলকের মাংস তো কাটা যেতে পারে কিন্তু তার রক্তপাত হতে পারবে না। সাইলক তার দাবিতে ব্যর্থ হয় এবং আদালত অ্যান্টোনিওর পক্ষে রায় দেয়। এখানে দেখো কতটা গুরুত্বপূর্ণ একটা যুক্তি দিয়েছে যে মাংস তো তুমি কাটতে পারো কিন্তু কোর্ট পেপারে তো রক্ত পড়ার কথা লেখা নেই, সুতরাং যদি রক্ত পড়ে তবে তোমাকে দ্বিগুণ পানিশমেন্ট পেতে হবে। এটা ছিল খুবই বুদ্ধিমত্তামূলক একটা তার বিরুদ্ধে যে যুক্তি সেটা।
পরবর্তীতে অ্যাক্ট 4 সিন 2-তে আমরা দেখি এই যে পোর্শিয়া এবং নারিসা তাদের পুরুষের ছদ্মবেশ ত্যাগ করে এবং তারা বেসনীয় এবং গ্রাস্টিয়নোর সঙ্গে পুনর্মিলিত হয়। তারা একে অপরকে তাদের পরিচয় জানায় এবং তাদের সম্পর্ক আরো গভীর হয়। পোর্শিয়া এবং বেসনীয় একে অপরের প্রতি তাদের ভালোবাসার কথা জানায় এবং তাদের জীবনে সুখের জন্য প্রতিজ্ঞা করে। অ্যাক্ট 5-এ আমরা প্রবেশ করছি, আর খুব অল্পই বাকি আমাদের। অ্যাক্ট 5 সিন 1, এই দৃশ্যে আমরা দেখি লরেন্সো এবং জেসিকা বেলমন্টে পোর্শিয়ার বাড়িতে অবস্থান করছে এবং তারা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে। এইভাবে আমাদের এই নাটকটি আর কি শেষ হয়। এই নাটকের মাধ্যমে শেক্সপিয়ার আমাদেরকে এই শিক্ষা দিতে চেয়েছেন যে বন্ধুত্ব, প্রেম এবং বিচার আর মানব জীবনের গুরুত্বপূর্ণ কিছু অংশ। নাটকের চরিত্রগুলো তাদের সমস্যা সমাধানে বুদ্ধিমত্তার প্রয়োগ করে, যা আমাদের শেখায় সমস্যার সমাধান সবসময় সম্ভব, শুধু বাস্তবিকভাবে সেই সমাধানের চেষ্টা করতে হবে। এইভাবে আমি মার্চেন্ট অফ ভেনিসের খুব মজাদার এবং খুব ডিটেলস আলোচনা কিন্তু করলাম প্রত্যেকটা সিন নিয়ে। আশা করি তোমরা এনজয় করেছো এবং পুরোটা বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে যদি তোমাদের মনে হয় আরো ডিটেলসে এই মার্চেন্ট অফ ভেনিস তোমরা জানবে তাহলে আমাকে বলো। আমি কিন্তু প্রত্যেকটা অ্যাক্ট এবং সিন নিয়ে আরো ডিটেলসে মনে হবে যেন একদম পুরো ইংলিশ নাটকটাই তুমি পড়ছো সেইভাবে আলোচনা করে দেবো, খুব সহজভাবে আলোচনা করব, কথা দিচ্ছি। নেক্সট ক্লাসে তাহলে দেখা হবে।